অভিবাসী বিরোধী অভিযান ঘিরে টানা বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহর। আন্দোলন দমাতে গুলির লাঠিপেটা। ইসরায়েলি বাহিনীর দখলে গাজামুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন, ভেতরে আটকা থার্নবার্গ সহ 12 মানবাধিকার কর্মী। যোগাযোগ বিচ্ছিন্ন, যুদ্ধাপরাধ আখ্যা বিভিন্ন সংস্থার। কানাডার অন্টারিওতে বাতাসে উল্টে যায় নৌকা। লেকের পানিতে ডুবে প্রাণ গেল বিমানের ক্যাপ্টেন সহ 2 বাংলাদেশির। লাইফ জ্যাকেট না থাকায় প্রাণহানি বলছে পুলিশ। এবং নাগরিকত্ব আইনসহ 5টি গুরুত্বপূর্ণ বিষয় ইত্যাদিতে চলছে গণভোট। প্রস্তাব পাশ হলে লাভবান হবেন বাংলাদেশি সহ প্রায় 15 লাখ বিদেশি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরে বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ দমাতে গুলি, টিয়ারশেল ও লাঠিচার্জ করে পুলিশ। এখন পর্যন্ত অন্তত 27 জনকে আটক করা হয়েছে। সান ফ্রান্সিসকোতেও শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। লস অ্যাঞ্জেলেস জুড়ে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেট নেতারা। ট্রাম্পের পদত্যাগের দাবি উঠলেও মার্কিন প্রেসিডেন্ট বলছেন দেশ ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনে সব জায়গায় সেনা মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সেনা সদস্য, পুলিশের গুলি, টিয়ারশেলেও দমানো যাচ্ছে না বিক্ষোভ। উল্টো বিক্ষোভকারীদের মুখে পিছু হটেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দফায় দফায় চলে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া আর বিক্ষোভ মিছিলে উত্তাল লস অ্যাঞ্জেলেস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের প্রাণকেন্দ্র ডাউনটাউন পরিণত হয় জনসমুদ্রে। প্রথমে পুলিশ বাধা দিয়ে ব্যর্থ হলে পরে সেখানে মোতায়েন করা হয় সেনা সদস্যদের। এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় সেনা জনতা। বন্ধ হয়ে যায় শহরের বড় বড় বেশ কয়েকটি সড়ক, মহাসড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। স্থানীয় সময় রোববার ভোরে লস অ্যাঞ্জেলেস সিটি হলের সামনে হেলমেট পরা সেনাদের অস্ত্র এবং হাতে ঢাল নিয়ে অবস্থান করতে দেখা যায়। দুপুরের পর ব্যাপক বিক্ষোভের শঙ্কায় আগে থেকেই সেখানে তাদের মোতায়েন করা হয়। গত শুক্র ও শনিবার টানা 2 দিন বিক্ষোভ ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের 2000 সদস্য মোতায়েনে আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীরা। শুক্রবার ল্যাতিন অধ্যুষিত এলাকা প্যারামাউন্ট ডিস্ট্রিক্টে নথিবিহীন অভিবাসী গ্রেপ্তারে অভিযানে নামলে স্থানীয় লোকজন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এরপর থেকেই শুরু হয় বিক্ষোভ ও উত্তেজনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিক্ষোভ দমনে প্রয়োজনে সব জায়গায় সেনা মোতায়েন করা হবে। লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, ক্যাম্প পেন্ডলটনে থাকা মেরিন সেনাদের মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ডেমোক্র্যাট নেতারা বলছেন এই বিক্ষোভে সেনা মোতায়েন করে পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়েছে। অপরদিকে রিপাবলিকান নেতারা মনে করছেন সেনা মোতায়েন করে নিরাপদ করা হবে লস অ্যাঞ্জেলেসকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান আর রক্তক্ষয়ী রূপ নিচ্ছে। একদিনে নিহত হয়েছেন অন্তত 41 জন ফিলিস্তিনি। এই পরিস্থিতির মধ্যেই হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধারের দাবি করেছে তেল আবিব। এদিকে মানবিক সাহায্যকারী ইউরোপীয় জাহাজ ম্যাডলিন গাজায় ভিড়তে দেয়নি নেতানিয়াহু সেনারা। জাহাজটিতে আছেন গ্রেটা থানবার্গ সহ 12 মানবাধিকার কর্মী। আন্তর্জাতিক জলসীমায় এ পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলছে মানবাধিকার সংস্থাগুলো। পরিবারের সদস্যদের হারিয়ে বুক ভরা আর্তনাদ নিয়ে চোখের পানি ফেলা এখন গাজাবাসীর প্রতিদিনের গল্প। রোববার উপত্যকার রাফা, খান ইউনিস, গাজা সিটি এবং জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি। সবচেয়ে বড় হতাহতের ঘটনা ঘটে রাফায়, যেখানে সাহায্যের জন্য জড়ো হওয়া জনতার উপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হন, আহত হন শতাধিক। গাজার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে 27 মে থেকে চালু হওয়া ইসরায়েল সমর্থিত সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে এ পর্যন্ত 125 জন নিহত ও 736 জন আহত হয়েছেন। এই কেন্দ্রগুলোকে মানব কসাইখানা হিসেবে আখ্যা দিয়ে একে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
এর মধ্যেই হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনাওয়ারের মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালের নিচের একটি টানেল থেকে তার মরদেহ বের করা হয়েছে বলে জানানো হয়। সেনাবাহিনীর দাবি মে মাসে তাকে হত্যা করা হয়েছিল, আর এখন ডিএনএ পরীক্ষা করে তা নিশ্চিত হওয়া গেছে। এদিকে আন্তর্জাতিক মানবিক জাহাজ ম্যাডলিন গাজার উদ্দেশ্যে রওনা দিয়ে ইসরায়েলি বাধার মুখে পড়েছে। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজটি ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে ত্রাণ নিয়ে আসছিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, জাহাজের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। জাহাজটিতে গ্রেটা থানবার্গ সহ 12 মানবাধিকার কর্মী অবস্থান করছেন। আন্তর্জাতিক জলসীমায় এ পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলছে মানবাধিকার সংস্থাগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। কানাডার অন্টারিওতে নৌকা ডুবে 2 বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে একজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন সাইফুজ্জামান। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে। নিহত অপরজন বিজিএমইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব। বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার ফাউন্ডারি প্রেসিডেন্ট সুবীর কুমার দে জানান, টরন্টো থেকে প্রায় 155 কিলোমিটার দূরে কাওয়ার্থা লেক এলাকায় সাইফুজ্জামান ও তার বন্ধু রাকিব সহ 3 জন নৌকা নিয়ে পানিতে নামেন। হঠাৎ বাতাসে সেটি উল্টে যায়, এতে রাকিব ও সাইফুজ্জামান প্রাণ হারান। পুলিশ জানায়, নৌকায় কোনো লাইফ জ্যাকেট ছিল না। ইতালিতে চলছে রেফারেন্ডাম 2025 বা গণভোট। আদালতের নির্দেশে 2 দিনব্যাপী এই গণভোটে নাগরিকত্ব আইন সহ 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর মত দিচ্ছেন ভোটাররা। প্রস্তাব পাশ হলে লাভবান হবেন প্রায় 15 লাখ বিদেশি নাগরিক, যার মধ্যে অন্তত 60,000 বাংলাদেশি প্রবাসী। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালিতে স্থানীয় সময়ে রোববার সকাল 7টা থেকে রাত 11টা এবং সোমবার সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে গণভোট। 5টি আলাদা ব্যালটে ভোটাররা জানাচ্ছেন হ্যাঁ বা না। বড় কোম্পানিতে বেআইনি ছাঁটাই প্রতিরোধ, ক্ষতিপূরণ নিশ্চিতকরণ, কাজের চুক্তি সুরক্ষা, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় সরাসরি পক্ষ নির্ধারণ এবং বহুল আলোচিত নাগরিকত্ব আবেদনের সময়সীমা 10 বছর থেকে 5 বছরে নামানোর প্রস্তাব। প্রস্তাবগুলোর পেছনে রয়েছে বিরোধী দলগুলোর উদ্যোগ। গত ডিসেম্বরে সংসদে বিল পাশ না হওয়ায় তারা রাস্তায় নেমে সংগ্রহ করেন লাখো স্বাক্ষর। 40 লাখ মানুষ কাজের ক্ষেত্রে সংস্কারের পক্ষে আর 6.5 লাখ নাগরিকত্ব আইন বদলের পক্ষে সই দেন। বিষয়গুলো পর্যবেক্ষণ করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত গণভোটের হাতেই তুলে দেয়। প্রস্তাব পাশ করতে হলে যে কোনো একটির পক্ষে মোট ভোটারের অন্তত 50% সমর্থন প্রয়োজন। শ্রমজীবীদের জন্য 2টি ধারা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বহিরাগতদের দৃষ্টি এখন একটাই, নাগরিকত্ব আইন সংশোধন। পাশ হলে স্বল্প সময়েই ইতালিয়ান নাগরিকত্ব পাবেন অন্তত 15 লাখ অভিবাসী, যার মধ্যে রয়েছেন প্রায় 60,000 বাংলাদেশি। 2টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে, যদি এই নির্বাচনের ফলাফল হায়ের পক্ষে বেশিও হয় অথবা নায়ের পক্ষেও যদি বেশি হয়, হায়ের পক্ষে বেশি হলেও এটি কার্যকর হবে না যদি মোট ভোটারদের 51% ভোট না দেন। অন্যদিকে যদি নায়ের পক্ষে বেশি পড়ে, সেক্ষেত্রে যদি 51% কম ভোট পড়ে, তাহলেও এই নির্বাচনটি বাতিল বলে গণ্য হবে। আমরা আশা করব যে একটি ভালো ফলাফল বেরিয়ে আসবে। আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো পাসপোর্টের উপরে 5 বছর আর 10 বছর। দয়া করে যারা আমরা ইতালিয়ান পাসপোর্ট আছে সবাই ভোট দিতে যাবো এবং সি ভোটারে করবো। ইতালিতে রিফারেন্ডাম হচ্ছে, যেমন 5 বছরে পাসপোর্ট জমা নেওয়া, আরো 4টা বিষয়, টোটালে 5টা বিষয়। তা আমরা তার পক্ষেই ভোট দিই। তাই প্রবাসীদের একটাই প্রত্যাশা, হ্যাঁ ভোটের মাধ্যমে খুলে যাক নাগরিকত্বের দরজা। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। প্রথমবারের মতো ইউক্রেনের কেন্দ্রীয় অঞ্চলের নতুন একটি শহরে প্রবেশের দাবি করেছে রাশিয়া। যদিও ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করেছে, কিয়েভের স্পাইডার ওয়েব নামের অভিযানে কৌশলগত রুশ বোমারু বহরের 1/3 ধ্বংসের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রকাশিত ভিডিওতে দেখা যায় রুশ সেনারা সেখানে তাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন। পাশাপাশি রাশিয়া ইউক্রেনের সুমি অঞ্চলেও অগ্রগতি দেখিয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিপ্রো অঞ্চল দখলের বিষয়ে রাশিয়া মিথ্যা খবর রটাচ্ছে। যদিও পরিস্থিতি স্পষ্ট নয়, তবে রাশিয়ার দাবি সত্যি হলে এটি ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর মধ্যে ইস্তাম্বুল চুক্তির অধীনে ইউক্রেনীয় সেনাদের 1212টি মৃতদেহ হস্তান্তরের দাবি করেছে রাশিয়া। তবে কিয়েভের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় আছে মস্কো। এদিকে ইউক্রেনের স্পাইডার ওয়েব নামের এক গোয়েন্দা অভিযানে রাশিয়ার কৌশলগত বোমারু বহরের 1/3 ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র এই দাবির সঙ্গে পুরোপুরি একমত না হলেও প্রায় 10টি যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ার ইদলিব প্রদেশে 1500 বছরের পুরনো বাইজেন্টাইন যুগের সমাধি কমপ্লেক্সের সন্ধান মিলেছে। 2টি কক্ষে 6টি করে পাথরের কবর রয়েছে। প্রত্নতত্ত্ববিদরা বলছেন, পাথরে খোদাই করা ক্রুশ চিহ্ন, মৃৎপাত্র ও কাচের টুকরো ইঙ্গিত দেয় এটি বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাধি। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় ভাঙাচোরা বাড়ির নিচে লুকিয়েছিল এক ঐতিহাসিক বিস্ময়। ইদলিব প্রদেশে মিলল 1500 বছর পুরানো বাইজেন্টাইন যুগের সমাধি। সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশটির মারাত আল নোমানে ধ্বংসস্তূপ সরানোর সময় হঠাৎই নজরে আসে পাথরে খোদাই করা এক প্রাচীন গম্বুজ। দ্রুত খবর যায় প্রত্নতত্ত্ব দপ্তরে। পরে প্রত্নতত্ত্ববিদরা জানান এটি বাইজেন্টাইন যুগের একটি সমাধি কমপ্লেক্স, যেখানে রয়েছে 2টি চেম্বারে 12টি পাথরের কবর। সমাধির চারপাশে ছড়িয়ে ক্রুশ চিহ্ন, প্রাচীন মাটির পাত্র ও কাঁচের টুকরো। ইদলিবের প্রত্নতত্ত্ব পরিচালক জানান, এই প্রদেশেই আছে সিরিয়ার প্রায় 800টি প্রত্নস্থল। স্থানীয়রা বলছেন, আগের দিনে এরকম কিছু পেলে লোকজন তা গোপন করত, কেননা সরকার জমি বাজেয়াপ্ত করতে পারে। তবে এখন বেশিরভাগ মানুষ চায় প্রত্ন সম্পদের সংরক্ষণ। পর্যটনের জন্য এসব খুলে দেয়া হলে তা স্থানীয় অর্থনীতিকেও চাঙ্গা করতে পারে বলে মনে করেন তারা। আগে অনেক বিদেশি পর্যটক বেড়াতে আসতো শুধু ধ্বংসাবশেষ দেখতে। এখন এগুলো সংরক্ষণ করা হলে আবারও পর্যটকের সমাগম হবে, যা অর্থনীতিকে চাঙ্গা করবে। প্রত্নতাত্ত্বিকরা এখন জমে থাকা ধ্বংসাবশেষ সরিয়ে কঙ্কাল ও মাটির তৈজসপত্র উদ্ধার করছেন। যুদ্ধের ধ্বংসস্তূপে উঠে আসা বাইজেন্টাইন সমাধি শুধু ইতিহাস নয়, নতুন আশার আলো দেখাচ্ছে স্থানীয়দের। তাদের আশা, ইতিহাসের এই নিদর্শন হয়তো আবার বদলে দিতে পারে তাদের ভবিষ্যৎ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।